আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শ যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেকদিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। আবার যখন বাংলাদেশ বিপদে পড়বে, ফ্যাসিবাদের ভয়াল থাবা আবার নেমে আসবে, আমি জানি এই বাংলাদেশ পন্থীরা আবার রাস্তায় নেমে আসবে। মনে রাখতে হবে যে পালিয়ে যাবে না বলে পালিয়ে যায়, সে আসি বলে কোনোদিন আসবে না। এই বাংলাদেশটা একটা বিপর্যস্ত দুর্ঘটনার মতো একটা বাসে পরিবর্তন হয়েছে। যেই বাসের ব্রেকটা ফেল করে, যেই বাসের চাকাগুলো পাংচার হয়ে গিয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা বিএনপি সরকারকে বলেছিলাম এই বাসটার চাকাগুলো পরিবর্তন করে, ব্রেকটাকে সংস্কার করে, গ্লাসটাকে পরিবর্তন করে তারপরে জনাব তারেক রহমানকে আপনারা চালকের আসনে বসান। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শ যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেকদিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি ব্রেকগুলোকে সংস্কার করেন, চাকাগুলোকে পরিবর্তন করেন, এবং সেটার নাম আমরা দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই রাষ্ট্র কাঠামোর সংস্কার হিসাবে আমরা গণভোটের আয়োজন করেছিলাম। সেখানে যাত্রীদের থেকে আপনারা চান কিনা চাকাগুলোর পরিবর্তন করা হোক, ব্রেকটার পরিবর্তন করা হোক। যাত্রীর মধ্যে থেকে 70% যাত্রী ভোট দিয়েছিল। অবশ্যই এই বাসের যান্ত্রিক সংস্কার অবশ্যই করতে হবে, না হয় আমরা। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে জনাব তারেক রহমানকে পরিচালিত করা হচ্ছে। দেখলাম অতীতের সরকারগুলো 2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো। আবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনার যেই দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছে। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে। প্রিয় সিরাজুদ্দিন খানবাসী, আমাদের দাবি বেশি কিছু না। আমরা শুধুমাত্র ড্রাইভারের পরিবর্তন চাই নাই, আমরা পুরো ব্যবস্থাপনার পরিবর্তন চেয়েছি। যেই ছেলেরা রাস্তায় নেমে এসে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, মন্ত্রীরা জেল থেকে বের হয়ে এসে বলেছিল, মাসুম বাচ্চারা আমরা তোমাদের কাছে ঋণী, আমরা যেটা পারি নাই তোমরা সেটা পেরেছ। আমরা দেখলাম দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল
এরা এমন সন্তান যাদেরকে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলো রাস্তা থেকে যায় না। তারেক রহমান সরকার একটা কথা, পথিক তুমি পথ হারাইয়াছ, তারেক রহমান সরকার তুমি পথ হারাইয়াছ, তুমি বগি মিস করেছ এবং মানুষের সাথে প্রতারণা করে এই সরকারকে ভুল বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। যদি মনে রাখা দরকার, আমাদের ভাই একবার এক কথা বলেন, যেই জমিতে যেই রক্ত পড়ে ওই জমি সবসময় রক্তের হয়েই কথা বলে। এই জমিতে 1400-এরও বেশি শহীদ হয়েছে, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের সাথে আপনারা প্রতারণা করেন না। মানুষ স্পষ্টতই দেখতে পাচ্ছে তারা প্রতারিত হয়েছে, তাদের সাথে দিন দুপুরে ডাকাতি করা হয়েছে। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন গঠন করা হোক, পুলিশকে নির্দলীয় করা হোক, পুলিশকে পেশাদারী স্বাধীনতা দেওয়া হোক। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশকে আবারও দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হচ্ছে। সাংবাদিকদেরকে দলীয়করণ করার সব ধরনের আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম স্বাধীন গণমাধ্যম কমিশন করা হোক, সরকার সেদিকেও যায় নাই। আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন, সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব, 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতা কর্মীর থাকার কথা ছিল ধান খেতে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানব না, এটা হতে পারে না। সংবিধানে যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেমুল আমার আপনাদেরকে মাফ করবে না, রিয়াগুপ আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধর আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবনযাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু স্বরাষ্ট্রটাই বুঝেন না, ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ইতিহাসে নাম কামিয়েছেন। প্রিয় সিরাজদি খানবাসী, এই সরকার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন উনি 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। 1 কোটি কর্মসংস্থান 60 মাসে যদি নিশ্চিত করতে হয়, প্রত্যেক 1 মাসে 1.5 লাখ কর্মসংস্থান, এই 6 মাসে 9 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। আমি জানতে চাই আপনারা কয়জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আপনারা কেউ নতুন কর্মসংস্থান পেয়েছেন? এই সরকার কর্মসংস্থানের পরিবর্তে মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে। মাদক
এবং জুয়াই সারা বাংলাদেশ সয়লাভ হয়ে যাচ্ছে। এই সরকারকে স্পষ্ট করতে হবে, তারা যদি আইন শৃঙ্খলা, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তারা যদি কন্ট্রোলে না আনতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে এই জনগণ আমার রাস্তায় নামবে। প্রিয় সিরাজদি খানবাসী, আপনারা কিছুদিন পরে পরে দেখতে পান যাত্রাবাড়ি ফ্লাইওভারে একদল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী যাত্রাবাড়ি ফ্লাইওভারে বলে জয়, ওদিক থেকে লৌহ জঙ্গিয়ে বলে বাংলা। এই মাঝখানের পুরো অংশটা দৌড়ের উপরে থাকে। যারা দৌড়ের উপরে থাকেন, আপনাদেরকে আমরা বলি, আপনারা যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, এই খুনি শেখ হাসিনা, উনি আপনাদের নিয়ে কত চিন্তা করেন একবার দেখেন। উনার নিজের ছেলে হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ, ওনার নিজের মেয়ে হচ্ছে কানাডার সিটিজেনশিপ, ওনার আপন বোন হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, ওনার বোনের ছেলে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ, মেয়ে হচ্ছে ব্রিটেনের সিটিজেনশিপ। ওনার বংশের একজনও বাংলাদেশী নাগরিক না। আপনারা মনে করেন উনি হচ্ছে দেশে আসবেন আপনাদেরকে বাঁচাতে? উনি যদি দেশে আসতেনি, উনার ছেলেদেরকে, উনার মেয়েদেরকে, উনার পরিবারকে উনি আগস্টের শুরুতেই বিদেশে পাঠিয়ে দিতেন না। কর্মীদেরকে বিপদে রেখে উনি এভাবে পালিয়ে যেতেন না। মনে রাখতে হবে, যে পালিয়ে যাবে না বলে পালিয়ে যায়, সে আসি বলে কোনদিন আসবে না। সে যদি আসতেই হয়, তার সন্তানদেরকে দেশে এসে বলেন জয় বাংলা স্লোগান দিতে। আর যে আসবে সে এরকম টাইম টেবিল দিয়ে দেশে আসে না, সে আসলে এখনই আসতো। আমরাও চাই ডিসেম্বরে না, যদি হিম্মত থাকে আগামীকাল দেশে আসে। প্রিয় সিরাজদি খানবাসী, আপনারা দেখেছেন এই সিরাজদি খানে কিভাবে মাইলের পর মাইল জমি ডেভেলপার কোম্পানির নামে আওয়ামী লীগ দখল করেছে। এই জমিগুলো 5ই আগস্টের পরে হাত বদল হয়েছে। স্থানীয় এমপি সহ অন্যান্যরা কাঠের চশমা পরে এগুলো দেখেও না দেখার ভান করে আছে। সংসদ সদস্যরা, সংসদে গিয়ে সরকার দলের সংসদ সদস্যরা 5 মিনিট সময় পাইলে 4 মিনিট দলীয় তুষামুদিতে ব্যস্ত থাকে। মনে রাখতে হবে, সরকার দলীয় সংসদ সদস্যরা আপনাদের চোখে কাঠের চশমা থাকলেও জনগণের সামনে কিন্তু কাঠের চশমা নাই।